শ্বাস প্রশ্বাস চলছে মৃদু, দিচ্ছে কাঁটা শরীর জুড়ে। হঠাৎ করে কান্নার আওয়াজ, কেমন যেন বিশ্রী সুরে। দমকা হাওয়ায় নিভল বাতি, খুলল ঘরের দরজা। গা ছমছম আমেজ থাকুক, শুরু হোক ভূত চর্চা। রাত তখন প্রায় 12টা। গ্রামের একদম প্রান্তে শ্মশানের পিছনের দিকে একটা পুরনো পুকুর আছে। পাশেই ছোট্ট একটা জলা জমি, আলো আঁধারিতে মোড়া চারপাশ। ঠিক সেই জমির উপরেই ঘোর কালো অন্ধকারে দাঁড়িয়ে আছে রিমি আর রাজু। রাজুদা, তুমি তো বলেছিলে পালিয়ে যাবে আমার সঙ্গে, নতুন একটা জীবন শুরু করবে, তাই না? কিন্তু তাহলে আজ এখানে নিয়ে এলে কেন? রাজু চুপচাপ দাঁড়িয়ে রইল। ওর মুখের অস্বস্তি রিমির চোখ এড়িয়ে গেল না। একবার পিছনে তাকালো, যেন অপেক্ষা করছে কারোর জন্য। হঠাৎ গাছের আড়াল থেকে বেরিয়ে আসে আরও দুটো ছেলে। মুখে হিংস্র হাসি, চোখে চকচক করছে লোভ। রিমির চোখ বড় বড় হয়ে গেল। এরা এরা এখানে কি করছে রাজুদা? আমাকে তুমি এখানে কেন নিয়ে এসেছো? তুমি তো বলেছিলে শুধু আমরা দুজন থাকবো, তাহলে তুমিও কি ওদের সঙ্গে? আরে রিমি, তুই তো সব সময় বলতিস আমাকে বিশ্বাস করিস। তুই তো জানিস রিমি, ভালোবাসা মানে সব কিছু দেওয়া, শরীর মন, কিরে তাই না? রিমির মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে বুঝে গেছে এতক্ষণে এখানে আজ কিছু একটা অঘটন ঘটবেই। আরে ভাই রাজু, আরে মেয়ে তো হেব্বি ঝাক্কাস, আজ রাতটা বেশ মজা কাটবে মারি। রিমি চিৎকার করে উঠল, না 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 না, দূরে যাও, দূরে যাও। কেউ আছো? কেউ আছো? বাঁচাও, বাঁচাও আমাকে, কেউ আছো? রাজু, রাজু, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভরসা করে বাড়ি ঘর সব ছেড়েছি। তুমি তুমি আমার বিশ্বাস এভাবে ভেঙো না। না 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 না, সরে যাও। চুপ, একদম চুপ, একটাও কথা না। বেশি নাটক করিস না, এখানে তোর কান্না শোনার কেউ নেই। রাজু মুখটা খুলছি রে, কিছু একটা বলবে মারি। হদ্দর করছে রাজু, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও, এরকম করো না, আমি মন থেকে ভালোবাসি তোমায়। হ্যাঁ, ভালোবাসা? মেয়ে পটি আনাটাই আমার আসল খেলা রে রিমি। তোরা তোরা তুই 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 একটা জানোয়ার। এই চুপ চুপ সালি, মুখ খুলে দিয়েছি বলে আবার ফরফর করছে। চুপ। কি কি বললি? এত বড় সাহস! আর তো সালা মাগিকে। মুহূর্তের জন্য রিমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো। তারপর আচমকা নিজেকে ছাড়িয়ে দৌড় দিল পুকুরের দিকে। ছেলেগুলো দৌড়ে গেল তার পিছন পিছন। দৌড়তে দৌড়তে রিমি পৌঁছলো পুকুর ঘাটে। পুকুর ঘাটে পৌঁছে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো রিমি। তারপর পিছন ফিরে চিৎকার করে বলল, তোদের তোদের ভোগের বস্তু হয়ে মরার চেয়ে এই জলে ডুবে মরা অনেক ভালো। জয় মা দুর্গা। ঘরটা তছনছ হয়ে আছে। বিছানার ওপর ছড়ানো ব্যাগ
জামা কাপড় এটা সেটা। মা একদিকে ব্যাগ গোছাচ্ছেন, আর মুখে গজগজ লেগেই আছে সেই চিরচেনা স্বরে। আর তার মানে হচ্ছে যে মা মোটেই খুশি নন, কিন্তু অগত্যা যেতেই হবে। যাওয়াটাও যে কোনোভাবে বন্ধ করা যায় না। এই গরমে আবার গ্রামে যাওয়া, একটা ফ্যান ঠিক করে চলে না, রাতে মশার কামড়ে ঘুম উড়ে যায়। আর ওই রাঁধুনি মেপে মেপে অখাদ্য রান্না করে। কাশফুলের সময় গেলে না হয় একটা কথা ছিল। মাকে মাঝে সাঝে এরকম রেগে গিয়ে গজগজ করতে দেখতে দুর্গার ভালোই লাগে। তাই দুর্গার মুখে একটু দুষ্টু হাসি খেলে গেল, আর দুর্গা বলল, আরে তোমারও তো ছুটি হয়ে যাবে, একটু রিল্যাক্স করবে। ভাবোই না একবার কি মজা হবে। ও রিল্যাক্স? চান করার জলটাও কুয়ো থেকে তুলে আনতে হবে, আর রান্না করতে হবে কাঠ জ্বালিয়ে। সেই ধোঁয়া গিয়ে চোখে ঢুকবে, নাকে ঢুকবে, রিল্যাক্স বলছো? মা একটা একটা করে জামা ভাঁজ করে ব্যাগে ঢোকাচ্ছেন, আর বিরক্ত মুখে গজগজ করে বলে চলেছেন, এতগুলো বছর সংসার করলাম, একটা এসি রুমও হলো না। আর দুর্গা তো মাটির ঘরে গিয়ে ঠান্ডা লাগিয়ে বসবে, তারপর ঝামেলা আমার। মায়ের গজগজানি শুনে দুর্গা পাশ থেকে বলল, আচ্ছা মা, গ্রামের তো হাওয়া বাতাস খুব ভালো শুনেছি, একটু তো ডিটক্সও হয়ে যাবে। বাবাও তো একা থাকে, একটু বাবার সঙ্গে থাকতে ইচ্ছা করে না? থাকে নাকি? সকাল থেকে সন্ধে ওই অফিস, ওই বাজারে, তারপর পাড়ার লোকজনের সঙ্গে চা খেতে বসে। আমার সঙ্গে বসে দুটো কথা বলার সময় আছে লোকটার? আমি আর কি করব সেখানে গিয়ে? নারকেল গাছে উঠবো নামবো? তাহলে বরং তুমি একটা কাজ করো, বালিশ নিয়ে একেবারে বারান্দায় ঘুমিয়ে থেকো। সঙ্গে একটা বালিশ নিয়ে নিও, কিন্তু তোমার পছন্দের। বালিশ না, একটা মশারি নেব। রাতে যদি 5 রকমের পোকা কামড় দেয়? তাহলে যাচ্ছ কেন শুধু শুধু? তবু যাচ্ছি। ও তো সারা বছর একা থাকে, কেমন করে যে থাকে। আর তুই তো ওর প্রাণ, তোকে না দেখলে ওর মনটাই ভালো থাকে না। তাহলে তো বাবার জন্যই যাচ্ছ মা, আমি তো শুধু সাইড কিক। তুই সাইড কিক না, তুই আসল কারণ। না গেলে আবার বলবে মেয়ে মানুষ হয়ে এখন বাবাকে ভুলে গেল। উফ, আমার যে কি মজা হচ্ছে না মা, আমি তো কোনোদিন গ্রাম দেখিনি। বেশ ঘুরে ঘুরে গ্রামটা দেখব। ঘুরে তো দেখবি, কিন্তু আমার ঘাড়ে এক গাদা কাজ চাপিয়ে। হায় রে, মাটি পাথরের গ্রাম, আমি আবার আসছি। নীল পাহাড়ি গ্রামে পা রেখেই দুর্গার মনে হলো যেন অন্য একটা স্বপ্নের জগতে চলে এসেছে। ছোট ছোট টালির ঘর, দুধারে শাখাওয়ালা শাল গাছ, মাঝে মাঝে লাল মাটির আঁকা বাঁকা রাস্তা, আর চারিদিকে পাখির কিচির মিচির ডাক। সব মিলিয়ে অদ্ভুত একটা শান্তির পরিবেশ। শহরের কোলাহল, গরম, ধোঁয়া, ধুলো আর ব্যস্ততার থেকে অনেক অনেক দূরে এই গ্রাম যেন নিঃশ্বাস ফেলার এক মনোমুগ্ধকর জায়গা। দুর্গা অবাক হয়ে চারপাশটা বেশ তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। বাড়িগুলোর সামনে মাটির দালানে সুন্দর করে দেওয়া রয়েছে আলপনা। উঠোনে ছাগল মুরগির আনাগোনা। দুপুরবেলায় মহিলারা পাড়ার খেজুর গাছের নিচে গল্প জুড়েছেন নিজেদের মতো করে। এখানকার মানুষজনের মুখে এক অদ্ভুত সরলতা, যেন কোনো জটিলতা এদের কখনো ছুঁতেও পারেনি। এই সব কিছুর মাঝেই দুর্গা একা একা ঘুরে বেড়াতে শুরু করলো। তারপর একদিন হঠাৎ করেই তার দেখা হয় প্রিয়াঙ্কার সঙ্গে। এই গ্রামেরই একটি মেয়ে, দুর্গার বয়সী। কথায় কথায় দুজনের আলাপ থেকে বন্ধুত্ব হয়ে যায় চটপট। প্রিয়াঙ্কা তাকে মাঠ দেখাতে নিয়ে যায়, বাঁশ বনের ভিতর দিয়ে হাঁটা পথ। মাঝে মাঝে কাঁচা আম পেড়েও খেতে দেয়। দুর্গা ভাবে শহরের কফি শপ বা মলের বন্ধুদের চেয়ে অনেক বেশি আন্তরিক
আর মাটির গন্ধ মাখা প্রিয়াঙ্কার সঙ্গের এই সম্পর্কটা। প্রিয়াঙ্কা সরল, সাদামাটা, প্রাণ খোলা আর ভীষণ রকম গল্পপ্রিয়। ওর সঙ্গে হাঁটতে হাঁটতে দুর্গার এখন আর একাকিত্ব নেই, বরং একটা ঘরোয়া আপন সম্পর্ক তৈরি হয়ে গেছে এই অচেনা মাটির গ্রামে। তুই তো শহর থেকে এসেছিস, এই ওখানে কেউ প্রেম করতে সাহস পায়? সাহস সবার আছে, তবে সেগুলো ভালোবাসা কিনা সেটা তো আমার সন্দেহ আছে। এই আমি একটা ছেলেকে ভালোবাসি জানিস? ও মা, কে রে? বল বল, কে? আমাদের পাড়ার দীপু, কলেজে পড়ে। আমি ক্লাস 10 থেকে ওকে পছন্দ করি। তাই বুঝি? তা তোর এই গোপন কথা আর কে কে জানে? কাকে বলবো? তোদের মতো বন্ধু কোথায় পাবো? ওকে বলেছিস ওকে ভালোবাসিস? না রে, কিন্তু ও বুঝতে পেরেছে নিশ্চয়ই। একদিন বলল, তুই হাসলে আমার দিন ভালো যায়। তখনই বুঝে গেছিলাম। ও মা, কি কিউট রে! আমি তোর জায়গায় থাকলে কবেই প্রেমের প্রস্তাব দিয়ে ফেলতাম। তুই তো শহুরে মেয়ে, আমাদের এখানে এসব বললে চট করে 5টা কথা শুনতে হয়। ও তো কলেজে পড়ে, নিশ্চয়ই মডার্ন। হ্যাঁ, ও খুব শান্ত, পড়াশোনাতেও ভালো। আমাকে একবার বলেছিল, তুই পড়ায় একটু সিরিয়াস হ, না হলে পরে কষ্ট হবে। শুনে মনে হয়েছিল ও বুঝি আমার ভবিষ্যৎ নিয়েও ভাবে। আরে প্রেম মানেই তো তাই, যে তোকে ভালোবাসবে সে তোর স্বপ্নটাকে গুরুত্ব দেবে। মাঝে মাঝে পুকুর পাড়ে বসে আমি ওকে দেখতাম। ও গাছতলায় বই নিয়ে বসে থাকতো, মাঝে মাঝে বাঁশিও বাজাতো। বাঁশি বাজায়? হাউ রোম্যান্টিক! শহরের ছেলেরা তো মোবাইল ছাড়া আর কিছুই বোঝে না। তাই বলছি তোকে, টিপু আলাদা। আমি জানি ও আমায় বোঝে, শুধু বলে না। হয়তো সাহস পায় না। তুই একদিন বলে দে না। ইচ্ছে তো হয়, কিন্তু যদি না মেনে নেয়? পুকুর পাড়ের রোদ তখন রীতিমতো গা জ্বালিয়ে দিচ্ছে। হাওয়ায় ছেঁড়া ছেঁড়া শুকনো পাতা উড়ে এসে পড়ছে কখনো কখনো দুজনের পায়ের কাছে। গল্প করতে করতেই ফিরছিল ওরা। ঠিক তখনই সামনে এসে দাঁড়ালো গোটা তিনেক বখাটে ছেলে, চোখে রোদ চশমা, মুখে বেশ বিটকেল হাসি। রাস্তার একদম মাঝে দাঁড়িয়ে ওদের পথ আটকালো। আরে এই যে, এত সুন্দর মুখ লুকিয়ে কে চলে? আরে সাবাস, শহরের পাখিটা আজকে আমাদের পুকুরে একটু ভিজবে নাকি মোনা? ছেলে দুটোর পাশে দাঁড়িয়ে তুলনামূলক শান্ত দুটো চোখে আরও একটি ছেলে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে রইল ওদের দুজনের দিকে। ছেলেটার লোভী দৃষ্টিটার দিকে তাকিয়ে গা ঘিন ঘিন করে উঠল দুর্গার। ছোট লোক ছেলেদের দল! এই বাড়িতে তোদের মা বোন নেই? দুর্গা, চল এখান থেকে চলে যাই। কেন যাব? এরা আমাদের উল্টোপাল্টা বলছে কেন? প্লিজ চল, এখন কথা বাড়াস না, বাড়ালে বিপদ হতে পারে। ভয় পেয়ে পালিয়ে যাব? আমি ভয় পাই না, কিন্তু এভাবে একা তো লড়া যায় না, আমার ভয় করছে। দুর্গা দাঁতে দাঁত চেপে তাকিয়েছিল ছেলেগুলোর দিকে। ওদের চোখে অবাধ্য স্পর্ধা, ঠোঁটে নোংরা হাসি। একটা ছেলে আরো এক ধাপ এগিয়ে এসে বলল, আরে সুন্দরী, হেভি ঝলকাচ্ছ তো, মোহনের রাধা হবে নাকি? চুপ করো, চুপ করো! সালা, ভয় পেয়ে গেলাম তো। তবে রে, দাঁড়া! চল এখান থেকে চলে যাই, চল না। না, যাব না, যাব না, যাব না। যেও না সোনা, থাকো, আর একটু থাকো। প্লিজ চল প্রিয়াঙ্কা দুর্গা, চল। আর সময়ের অপেক্ষা না করে হাত ধরে হিড় হিড় করে টানতে টানতে দুর্গাকে নিয়ে চলে গেল ওদের বাড়ির দিকে। সকাল থেকেই গোটা গ্রাম জুড়ে গুঞ্জন। কারোর মুখে নিঃশব্দ শোক, আবার কারোর গলায় চাপা উত্তেজনা। ক্লাবের মোহন আত্মহত্যা করেছে। এই খবর ছড়িয়ে পড়তেই সবাই যেন থমকে গেছে। মোহন, যে ছেলে খুব একটা কথা বলতো না,
চুপচাপ থাকত, কিন্তু রাজুদের দলটায় ওর অবাধ আনাগোনা ছিল। গ্রামের সবাই জানতো চাকরি নিয়ে ছেলেটার কিছু একটা অস্থিরতা রয়েছে। কত জায়গায় দৌড়দৌড়ি করেছিল ছেলেটা, কিন্তু কোথাও ঠিকঠাক কিছুই জোটেনি। মোহনের মৃত্যুতে দুর্গার বুকের ভিতর কেমন ছ্যাঁত করে উঠল। ওর মনে পড়ে গেল গতকালকের ঘটনাটা। পুকুর পাড়ে যারা বাজে শব্দ ব্যবহার করছিল, সেই 4 জনের একজন কি তবে মোহন? ওদের মধ্যেই কি লুকিয়ে ছিল ওই চুপচাপ শান্ত অথচ লোভাতুর দৃষ্টির ছেলেটা? যদি তাই হয়, তাহলে ওই নোংরা দৃষ্টির ছেলেটা কালই তো জল জ্যান্ত বেঁচে ঘুরে বেড়াচ্ছিল, আজ সে মৃত। কিন্তু সাথে সাথেই একটা ভারী দমবন্ধকর দুঃখ গ্রাস করল দুর্গাকেও। মৃত্যু তো কখনো আনন্দের হয় না, চরিত্র যেমনই হোক, একটা প্রাণ তো নিভেই গেল। এই ভাবনাগুলো মাথায় ঘুরছিল, আর মনটাও বড় ভার ভার লাগছিল। ক্লান্ত শরীর আর অস্থির মনের সঙ্গে স্নানে ঢুকল দুর্গা। জামাটা খুলে দরজার পাশে হুকটায় টাঙিয়ে রাখল, আর ঠিক তখনই চোখ পড়ল আয়নায়। গলা বরাবর লালচে দাগ, আর কাঁধের উপর যেন হালকা আঁচড়ের চিহ্ন। দুর্গা এক লাফে পিছিয়ে গেল, হাত ঠান্ডা হয়ে গেছে, বুকের মধ্যে অদ্ভুত একটা কাঁপুনি। এ দাগ কি করে এলো? ঝটপট জামাটা গলিয়ে বাইরে বেরিয়ে এলো হাঁপাতে হাঁপাতে, আর মাকে ডাকলো তক্ষুনি। মা, ও মা, মা, ও মা, দেখো তো কি একটা হয়েছে, ও মা। ভালো করে গলাটা পর্যবেক্ষণ করে মা বললেন, আরে কাঁটা গাছের কাছে বুঝি ঘুরে বেরিয়েছিস? এ তো দেখছি ছড়ে গিয়েছে। নিশ্চয়ই আগানে বাগানে গেছিলি, কখন যে হয়েছে বুঝতেই পারিসনি। দুর্গা বেশ হতবাক হয়ে গেল। কাঁটা গাছে লেগেছে? হতেও পারে, কিন্তু সেই আঁচড়গুলো এত গভীর, এত গা ঘিনঘিনে কেন লাগছে? মনে হলো কেউ যেন নিঃশব্দে ওর শরীরে একটা দাগ এঁকে দিয়ে গেছে। আবারও অবাক লাগলো ভারী, এতটা সময় ধরে শরীরে এমন দাগ থাকলো অথচ ও টেরও পেল না। মনের ভিতর অদ্ভুত একটা অস্বস্তি ঘোরাফেরা করতে লাগলো। দুর্গার মনে এখন শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খেতে থাকলো, এই দাগগুলো কি সত্যি কাঁটা গাছে, নাকি অন্য কিছুর স্পর্শ? গ্রামে এসে দুর্গা যেন একেবারে নতুন এক চরিত্র হয়ে উঠেছে। শহরের ধুলো, ধোঁয়া, ক্লাস, টিউশন, মোবাইল, জীবনটা কোথায় যেন মিলিয়ে গেছে এখন। এখানে তার সকাল শুরু হয় মোরগের ডাক আর লাউয়ের মাচা থেকে ঝুলে পড়া শিশির ভেজা পাতার দোলায়। একদিন গ্রামের বাচ্চাদের সঙ্গে ও হাঁস তাড়াতে গিয়েছিল। হাঁসেরা ওকে দেখে এমন দৌড় লাগালো যে দুর্গা হোঁচটকে প্রায় কাদায় পড়ার জোগাড়। সবাই হেসে গড়িয়ে পড়ল, এমনকি হাঁসের দলও যেন ফসফস করে হাসলো পেছন থেকে। আরেক দিন প্রিয়াঙ্কার দিদির সঙ্গে কলা পাতায় ভাত খেলো। একবার পাতায় জল পড়তেই ওদিক থেকে ভাত একেবারে এদিকে দৌড়োয়। শেষমেশ পাতে হাত না দিয়েই হাঁ করে তাকিয়ে থাকলো দুর্গা। ভালোই কাটছিল এভাবে দিনগুলো। তবে দিন 2-3 হলো নতুন একটা সমস্যা দুর্গাকে তাড়া করে বেড়াচ্ছে। মাঝে মাঝে কানে ভেসে আসছে কারোর একটা অজানা গলার শব্দ। খেলতে খেলতে গ্রামের রাস্তায়, অথবা হাঁটতে হাঁটতে কখনো পুকুরের পাড়ে, কিংবা আম গাছের বাগানে বসে থাকতে থাকতে ভেসে ভেসে আসছে শব্দগুলো। সমানে যেন কানে বাজছে ওর। একটা
অচেনা মেয়ের গলার শব্দ সমানে যেন বলে চলেছে, কেউ কি ডাকে দুর্গাকে, নাকি ওর কান বাজে এখন? সন্ধে তখন প্রায় 6টা। অন্ধকার আস্তে আস্তে ঘন হয়ে আসছে গ্রামের রাস্তায়। দুর্গা হাঁটছিল গ্রামের একেবারে অচেনা অজানা একটা রাস্তা ধরে। সন্ধ্যের আলো তখন ফুরিয়ে এসেছে, তাই আকাশে এক অদ্ভুত রাঙা আলো ছায়া। মনে হচ্ছিল ঝিঁঝি ডাকতে শুরু করে দিয়েছে এখনই। পথটা ধীরে ধীরে একটা পুকুরের পাড়ে এসে যেন শেষ হয়ে গেল। পুকুরটা যেন কেমন অন্য রকম, সাধারণ গ্রামের পুকুরের মতো নয়, বরং অনেকটা বড়। আর আশপাশটাও কেমন যেন চুপচাপ, শান্ত, নিস্তব্ধ। পুকুর পাড়ের গাছের পাতাগুলো নড়ছে না, কুকুরের ডাকও নেই, পাখির কলরব তাও শোনা যায় না। নিস্তব্ধ চতুর্দিক। পুকুরের জলটাও অদ্ভুতভাবে স্থির হয়ে রয়েছে, আর কেমন যেন কুয়াশার মতো ধোঁয়ার চাদরে ঢাকা। দুর্গা একটু থামল। বাতাসটা কেমন যেন ভারী ভারী মনে হলো ওর চারপাশের। শ্বাস নিতে যেন কষ্ট হচ্ছে। হঠাৎ ছপ ছপ করে আওয়াজ শুনতে পাচ্ছে ও। চমকে পিছনে তাকালো, কই কেউ নেই তো। আবার সামনে তাকাতেই দেখল জলের ঠিক মাঝে কেউ যেন ডুবে যাচ্ছে। দূর থেকে বুঝতে না পারলেও অবয়ব দেখে মনে হলো ওটা একটা মেয়ে। 2 হাত আকাশের দিকে ছুঁড়ছে, চোখের মধ্যে ভয় আর হাহাকার। পরনে একটা সাদা জামা, একেবারে গায়ে লেগে আছে, জলে ভেজা। শরীরের সাথে লেপ্টে রয়েছে জামাটা। দুর্গা ছুটে গেল পুকুরের দিকে, চিৎকার করলো, বাঁচাও বাঁচাও, কেউ আছো? হ্যাঁ, একটা মেয়ে এখানে ডুবে যাচ্ছে, প্লিজ বাঁচাও। আমি তো সুইমিং জানি না, আমি পারবো না, প্লিজ কেউ আছো? বাঁচাও বাঁচাও বাঁচাও। দুর্গা কথাগুলো মনে মনে বললেও মুখে একটাও শব্দ উচ্চারণ করতে পারল না। আবারও চিৎকার করতে চাইল, কিন্তু এবার গলা থেকে শুধু শোঁ শোঁ শব্দ ছাড়া কিছুই বের হলো না। হাওয়া যেন আটকে গেছে বুকের মধ্যে। মেয়েটার চোখ এবার সরাসরি দুর্গার দিকে তাকিয়ে আছে, আর ছটফট করছে না সে। জলের উপরে ধীরে ধীরে উঠে আসছে। একটা সময় স্থির হয়ে জলের উপরেই দাঁড়িয়ে রইল, চোখ দুর্গার দিকে স্থির। কিছু যেন বলতে চায় নিজের দৃষ্টি দিয়ে। মুখটা ফ্যাকাশে, যেন বহুদিনের বহু যন্ত্রণা চেপে আছে মেয়েটা। ভয়, অসহায়তা আর একটা অদ্ভুত আরতি মাখা দৃষ্টি নিয়ে মেয়েটা যেন তাকিয়ে আছে দুর্গার দিকে। দুর্গাও যেন ভয় পেতে ভুলে গেছে, চিৎকার করতে পারছে না, শুধুই এক দৃষ্টে তাকিয়ে আছে মেয়েটার দিকে। হঠাৎ লক্ষ্য করল দুর্গা, সেই মুখটা একটু একটু করে যেন বদলে যেতে লাগলো। চোখটা বড় বড়, ভুরু দুটো বাঁকা, ঠোঁটটা না 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 না, এ কিছুতেই হতে পারে না। এটা তো দুর্গা নিজেই, ওর নিজের মুখ। ওই দূরে জলের উপরে দুর্গা নিজে দাঁড়িয়ে আছে। হঠাৎ আবারও
জলে ডুবতে শুরু করলো মেয়েটা। এবার এবার বুঝতে পারলো দুর্গা, ডুবছে ও নিজেই। শ্বাস শ্বাস নিতে পারছে না, জল ঢুকে যাচ্ছে মুখ দিয়ে, বুকটা যেন ছিঁড়ে যাচ্ছে। হাত পা ছুঁড়ে উঠতে চাইছে, কিন্তু কিছুতেই উঠতে পারছে না। কেউ যেন পা ধরে নিচের দিকে টেনে নিচ্ছে ওকে। ঠান্ডা অন্ধকার গভীর জলের মধ্যে ও দেখলো তলার দিক থেকে একটা মৃতের হাত উঠে আসছে। কুঁচকে যাওয়া চামড়া, ফ্যাকাশে সাদা আঙুলগুলো সোজা দুর্গার পায়ে চেপে ধরল। দম আটকে যাচ্ছে, মুখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, কিন্তু বিস্ফারিত চোখে ও তাকিয়েই রইল শুধু সেই হাতের দিকে। সেই শুকনো হাতটায় কয়েক গাছা সবুজ চুড়ি। চুড়িগুলো তো দুর্গার। এসব কি হচ্ছে? ঠিক তখনই কানে ভেসে এলো অদ্ভুত সেই ফিসফিসে গলার শব্দ। দুর্গা, তুই এলি? দুর্গা, তুই এলি? দুর্গা। না! চিৎকার করে বিছানায় উঠে বসলো দুর্গা। দুর্গা, দুর্গা, কি হয়েছে তোর? এই চোখ খোল, কি হয়েছে বল? মা, আমি ডুবে যাচ্ছিলাম। আমি জলে ডুবে যাচ্ছিলাম। একটা হাত আমার পা ধরে। মা! ওহো, স্বপ্ন দেখেছিস বুঝি? কিছু না, আমি আছি তো, আমি আছি। না না মা, স্বপ্ন ছিল না। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম আমার পাটা কে যেন চেপে ধরেছিল। মা, ওই মেয়েটা মা। কিচ্ছু হয়নি, আমি পাশে আছি। মাথায় একটু জল দিয়ে দি। না 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 মা, আমার খুব ভয় করছে। আমাকে ছেড়ে যেও না প্লিজ। তুমি এখানেই থাকো। যাব না, একদম যাব না। এই তো পাশে বসে আছি, কিচ্ছু হবে না, শুয়ে পড়। মা জানো, জলের নিচে একটা মেয়ে ছিল। মুখটা না পুরো আমার মতো। চুপ কর, ভয়ের কথা আর ভাববি না, চোখ বন্ধ কর। আমি এখানে আছি তো মা। আমার গলায় যেন জল ঢুকে, আমি শ্বাস নিতে পারছি না মা। আমার কষ্ট হচ্ছে। দম নে, ধীরে ধীরে। আর মুখে মাথা রেখে শুয়ে পড় মা। মেয়েটা এখনো থরথর করে কাঁপছে। দুর্গার মা ওকে জড়িয়ে ধরে পাশে শুয়ে পড়লেন। ভয়ে ভেঙে পড়া মেয়েটাকে একটু শান্ত করতেই হবে। আলোটা তখনও জল জল করছিল ঘরে। দুর্গা একটু শান্ত হতেই মা ভাবলেন আলোটা নিভিয়ে দিলেই হয়। উঠে দাঁড়ালেন। ঠিক তখনই চোখে পড়ল দুর্গার পায়ের দিকে। বুকটা কেমন ধক করে উঠল। ফর্সা সাদা পায়ের উপর স্পষ্ট লালচে দাগ। একটা নয়, যেন কারোর 5টা আঙুলের চাপে চাপ ধরা একটা দাগ। তিনি দ্রুত এগিয়ে ভালো করে দেখলেন দুর্গার পাটা একেবারে লাল হয়ে আছে। ঠিক যেন কেউ জোরে চেপে ধরেছিল অনেকক্ষণ ধরে। মনে মনে একটু অস্বস্তি হলো। ভাবলেন নিশ্চয়ই কোথাও পড়ে গিয়ে ব্যথা পেয়েছে মেয়েটা, হয়তো ধাক্কা লেগেছে। তারপর সেই যন্ত্রণার চোটেই এমন দুঃস্বপ্ন দেখছে। নিজেকে বোঝালেন ঠিকই, কিন্তু মনের ভিতর থেকে একটা অদ্ভুত খটকা চলতেই থাকল। যতই যুক্তি খুঁজে নেন, মনে হচ্ছিল এটা কি শুধুই দুঃস্বপ্ন, নাকি কিছু একটা সত্যি ঘটেছে। তিনি আর আলো নেভালেন না। চুপ করে গিয়ে মেয়ের পাশে বসে থাকলেন। শুধু চোখটা বারবার
চলে যাচ্ছিল দুর্গার লাল হয়ে যাওয়া পায়ের দিকে। আজ ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেল দুর্গার মায়ের। চোখ খুলতেই মেয়েকে পাশে মুখ গুঁজে অঘোরে ঘুমোতে দেখে মনে মনে স্বস্তি পেলেন তিনি। উঠে দাঁড়ালেন, ভাবলেন একটু বাইরে গিয়ে আগে ফ্রেশ হয়ে নেওয়া দরকার। বাইরে পা রাখতেই কানে এলো পাশের বাড়ির জটলা। কাজের মেয়ে শ্যামলী তখন কলতলায় বাসন নিয়ে বসেছিল। তার দিকেই এগিয়ে গেলেন দুর্গার মা। শ্যামলী, এই শ্যামলী, কি হয়েছে রে? কেন বৌদি, জানো না? ওই বিশু তো আত্মহত্যা করেছে। কি বলছিস? বিশু মানে? বিশু তো সেদিন মাঠে ছেলেদের সঙ্গে খেলছিল। হ্যাঁ, বিশু কাল রাতে গাছে ঝুলে পড়েছে। ভোরবেলা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়েছে। মা গো, ছি ছি, এমন জোয়ান ছেলেটা, কি এমন দুঃখ ছিল যে মরতে হলো? কেউ কিছু বুঝতে পারছে না গো বৌদি। এই নিয়ে গ্রামে 2টো আত্মহত্যা হলো। ঠাকুর, সবাইকে ভালো রেখো ঠাকুর। এসব কি হচ্ছে? না না, আর না, একটুও আর নয়। আজই সিদ্ধান্ত নিচ্ছি, মেয়েকে নিয়ে এবার শহরে ফিরে যাব। পুলিশ এসে গাছ থেকে মরদেহ নামিয়ে নিয়ে গেছে। আশেপাশের মানুষজনকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। সবাই বেশ অবাক। গাছের মগডালে উঠে কেউ যেইভাবে গলায় দড়ি দিয়ে ঝুলতে পারে সেই নিয়েই চলছে চারিদিকে আলোচনা। ছেলেটা বড়লোক বাড়ির ছেলে, কোনো সমস্যার খবর নেই। আর ছেলেটার মাও বলেছে ও উঁচুতে উঠতে বেশ ভয় পেত। তাহলে কি করে এই গাছে উঠে গলায় দড়ি, সেটাই রহস্য। শহর থেকে নতুন পোস্টিং পেয়ে এসেছেন ইন্সপেক্টর কৃষ্ণকান্ত রায়। কম বয়সী, কাজের ব্যাপারে খুবই নিষ্ঠাবান এবং সতর্ক ভদ্রলোক। তার চোখ তীক্ষ্ণ। চারপাশ ভালো করে ঘুরে দেখে হঠাৎ রূপোর একটা জিনিস চকচক করতে দেখে হাতে তুলে নিলেন। এটা কি আপনাদের কারোর, বা আপনারা দেখেছেন কারোর পায়ে? এটা তো দুর্গার পায়ে দেখেছি। কথাগুলো নিজের মনে বলতে গিয়ে একটু জোরেই বলে ফেলেছে প্রিয়াঙ্কা। তারপর আশেপাশের লোকজনদের দেখে একেবারে চুপ করে গেছে। ইন্সপেক্টর রায় ভিড়ের মধ্যে থেকেও পরিষ্কার শব্দটা শুনতে পেয়েছেন, তাই তড়িঘড়ি এগিয়ে এসে মুখোমুখি দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কার। এই, তুমি কে? আমি 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 তো প্রিয়াঙ্কা। কি বললে জানো তুমি এক্ষুনি? না, আমি তো কিছু বলিনি। কার যেন একটা নাম বললে এক্ষুনি। এই নূপুরটা কার তুমি জানো? আসলে হ্যাঁ, এটা দুর্গার মনে হচ্ছে। মনে হচ্ছে নাকি সত্যি সত্যি এটা দুর্গার? ঠিক করে ভেবে বলো কিন্তু। হ্যাঁ, দুর্গারই। তা এই দুর্গার বাড়ি কোথায়? ইন্সপেক্টর পৌঁছলেন দুর্গার বাড়ি। হ্যাঁ, এটা তো দুর্গারই। ওর দিদিমা দিয়েছিল, ওর খুব প্রিয়। কিন্তু স্যার, কাল সারা রাত তো আমার পাশেই ঘুমিয়েছে, ওঠেইনি। হয়তো সকালে হাঁটতে গিয়ে কোথাও পড়ে গেছে। দেখুন ম্যাডাম, আমার ইনভেস্টিগেশন যদি সঠিক হয় তাহলে বিশুর মৃত্যুটা আত্মহত্যা নয়, বরং খুন। আর গাছ থেকে একটা মৃতদেহ ঝুলছে, তার পায়ের নিচে পড়ে আছে দুর্গার এই নূপুর। তাতে সন্দেহ তো আসবেই। খুব সাবধানে চলাফেরা করতে বলবেন, কেমন? ঘরের দরজার সামনেই দাঁড়িয়েছিল দুর্গা। ভয়ে ভয়ে ইন্সপেক্টরের দিকে তাকাচ্ছিল সে। হঠাৎ করেই ইন্সপেক্টর রায় এগিয়ে এলেন দুর্গার দিকে। তারপর বললেন, গ্রামে যখন এসেছো জানি চারিদিক খুব ভালো লাগছে, কিন্তু একা একা বেশি ঘুরে বেরিও না, খেয়াল রেখো নিজে। আর তাছাড়া শুনেছি এই বিশু ছেলেগুলোর দল খুব একটা ভালো নয়, মেয়েদের নানান রকমভাবে ইফটিজ করার চেষ্টা করতো। তা তোমাকে কোনোদিন কোনোভাবে ওরা বিরক্ত করার চেষ্টা করেছে? না, আমি ওদের চিনি না। ভয় পেয়ে একেবারে ঘরের ভিতরে দৌড়ে পালালো দুর্গা। ইন্সপেক্টর রায় অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইলেন ওর পালিয়ে যাওয়ার দিকে। তারপর
মনে মনেই বললেন, স্ট্রেঞ্জ, এমন অস্বাভাবিক ব্যবহার কেন করছে মেয়েটা? হঠাৎই দুর্গার ব্যবহারে এসেছে পরিবর্তন। কিছুদিন আগেও যে দুর্গা ছিল প্রাণচঞ্চল, দুরন্ত, আজ সে একেবারে অন্য মানুষ। ঘরে বসে থাকে, পায়ের কাছে গুটিসুটি দিয়ে। প্রিয়াঙ্কা বেশ কয়েকবার ডাকতেও এসেছে ওকে, ঘুরে আসার জন্য, পুকুর পাড়ে যাওয়ার জন্য, কিন্তু না, কিছুতেই ওকে রাজি করাতে পারেনি। মা লক্ষ্য করেছিলেন সব, কিন্তু আজ আর থাকতে না পেরে বেশ জোর দিয়েই বলে উঠলেন, দুর্গা, বাজার থেকে একটু মুসুর ডাল আর কিছু সবজি নিয়ে আয় তো। সারাদিন বাড়ির মধ্যে বসে থাকলে চলবে? একটা নিঃশ্বাস ফেলল দুর্গা, তারপর মাথা নেড়ে উঠে দাঁড়ালো। চুপচাপ রাস্তা ধরে হাঁটছিল দুর্গা। মুখটা কেমন যেন ফ্যাকাশে, চোখ মাটির দিকে। সব সময় যেন একটা চিন্তা মনের ভিতর জমাট বেঁধে রয়েছে। জিনিসপত্র কেনার পর ফিরে আসার সময় হঠাৎ থমকে দাঁড়ালো। আরে দেখ দেখ কাকে দেখছি রে বিকাশ, ওরে যে তোদের বৌদি রে। তা বউ কেমন আছো? এভাবে বলছিস কেন রাজু? বৌদি বৌদি লজ্জা পেয়ে যাচ্ছে। দেখ 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 মুখটা দেখ। ও বৌদি, মাথাটা নিচু কেন? আরে তোর বৌদি বোধহয় ফুলসজ্জার কথা ভেবে লজ্জা পাচ্ছে, বুঝেছিস? আরে কি হলো সোনা, কোথায় যাচ্ছ? চলো না, একটু গাড়িতে করে ভু ভু করে ঘুরে আসবে। আরে এসো এসো, আমাদের মাঝখানে অনেকটা ফাঁকা জায়গা আছে। এই দেখো এই দেখো দেখো দেখো, এতটা। এসো এসো, আসবে। প্রাণপণে তীর বেগে দৌড়লো দুর্গা। ছুটতে ছুটতে ঘরের ভিতর ঢুকে দরজাটা বন্ধ করে দিল ঝপ করে। তারপর কাঁপতে থাকলো দরজার এক কোণে দাঁড়িয়ে। কাঁপতে থাকা দুর্গাকে দেখে চিৎকার করে উঠলেন মা। দুর্গা, এই দুর্গা, দৌড়াচ্ছিস কেন? কি হয়েছে? ভোর প্রায় 6টা। দুর্গার মা রান্নাঘরের দিকে এগোচ্ছিলেন, হাতে জল ভর্তি কলসি। সারাদিনের কাজের চিন্তা চলছে মাথায়। হঠাৎ, বৌদি, বৌদি, একটা খবর শুনেছ? কি হয়েছে শ্যামলী? কি খবর? বিকাশকে না কেউ মেরে ফেলেছে। মুখ রক্তে ভেসে যাচ্ছে, চেনা যাচ্ছে না। জানো বৌদি, কেউ নাকি ওর জিভটাও কেটে নিয়েছে। জিভটা ওর খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছিস? জিভ খুঁজে পাওয়া যায়নি? না বৌদি, পুলিশ ওর ঘরে কিছু খোঁজাখুঁজি করছে দেখে এলাম। এই কি হলো রে? কোথা থেকে আওয়াজ এলো? হঠাৎ দুর্গার ঘরের ভিতর থেকে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ হলো। দুর্গার মা প্রাণপণে ছুটলেন ঘরের দিকে। দুর্গা! দরজা ঠেলে ঘরে ঢুকতেই থমকে গেলেন দুর্গার মা। ঘরের এক কোণে মেঝেতে বসে আছে দুর্গা, একদম স্থির, নিস্তব্ধ। এগিয়ে এসে হঠাৎ ওনার চোখ পড়ল দুর্গার গলায়, মুখে, জামার হাতায়। সবটা লাল টুকটুকে, যেন কেউ রং লাগিয়েছে ওর গায়ে। সুস্থ ফর্সা চেহারাটা হঠাৎ যেন অচেনা হয়ে গেছে। আর চোখ দুটো যেন লালচে, একেবারে রক্তবর্ণ। দুর্গার মা ছুটে এসে ওর হাত, পা, গলা দেখতে থাকলেন। ঠকঠক করে কাঁপছে ওনার হাত। ও মা, দুর্গা, কি হয়েছে রে? তোকে কেউ কিছু করলো? হাতে, তোর হাতে ওটা কি দেখি? কোনো কথা বলল না দুর্গা, শুধু ধীরে ধীরে ঠান্ডা চোখে ওর ডান হাতটা বাড়িয়ে দিল সামনে। একটা শক্ত মুঠো। ধীরে ধীরে হাতের মুঠোটা খুলে দেখলেন দুর্গার মা। একটা মাংসপিণ্ড, নরম, লালচে,
ভিজে ভিজে। দুর্গার মায়ের মাথাটা ঘুরে গেল, পড়ে যাচ্ছিলেন। তাড়াতাড়ি নিজেকে সামলে নিলেন, তারপর চিৎকার করে উঠলেন, এটা কি? আর দুর্গা চুপচাপ তাকিয়ে রইল মায়ের দিকে, নির্বাক। শুধু চোখ দুটোতে অদ্ভুত একটা খেলা চলছিল যেন। অনেক কষ্টে মেয়েটাকে স্নান করিয়ে ঘরে নিয়ে এলেন দুর্গার মা। বুকটা কাঁপছে তখনও। দুর্গা, কি হয়েছে মা? আমাকে বল। তোকে কেউ কিছু করেছে? কেউ কিছু দিয়েছিল? খেয়েছিস? সবটাই প্রশ্ন, কোনো উত্তর নেই। দুর্গার মা আর কিছু না ভেবে রক্তমাখা জিনিসটা সাদা কাপড়ে মুড়িয়ে চলে গেলেন পিছনের জঙ্গলে। জায়গাটা ফাঁকা, ঝোপঝাড়ে ভরা। ছুঁড়ে ফেলে দিলেন সেই জঙ্গলের মধ্যে হাতে থাকা জিনিসটা। তারপর ঘরে এসে মেয়েকে জড়িয়ে ধরলেন 2 হাত দিয়ে। তারপর বলে উঠলেন, তুই একা কোথাও গিয়েছিলি? কেউ তোকে মারলো? ওই ওই জিভটা তুই কোথায় পেলি মা? দুর্গা কিছুই বলল না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল মায়ের চোখে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মীরা দেবীর বুক ফুঁড়ে। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কেঁদে ফেললেন তিনি। উফ, সব গুলিয়ে যাচ্ছে। সারা রাত তো তোকে চোখের সামনে রেখেই ঘুমালাম। তবে তবে ঠিক তখনই, বাড়িতে কেউ আছেন? আছেন কেউ? বাইরে গলার শব্দ পেয়েই চমকে উঠলেন মীরা দেবী। তাড়াতাড়ি দুর্গাকে উনি বললেন, তুই এখানেই থাকবি, কেউ ডাকলেও বাইরে যাবি না। আমি ডাকলেও না, কিছুতেই না। ইন্সপেক্টর রায় সরাসরি তাকালেন মীরা দেবীর দিকে। তারপর বেশ গম্ভীরভাবেই বললেন, আপনার মেয়ের সঙ্গে একটু কথা বলবো। এই চুড়িগুলো বিকাশের ঘর থেকে পাওয়া গেছে। জানেন তো, এগুলো ওর মার নয়, ওর কোনো বান্ধবীও ছিল না। তাহলে ওর ঘরে এতগুলো চুড়ি এলো কোথা থেকে? আপনার মেয়ের সবুজ চুড়ি আছে, ওর বান্ধবী ওই প্রিয়াঙ্কা মেয়েটি আমাদের জানিয়েছে। আর এই চুড়িগুলো ওরই। আপনি আপনার মেয়েকে ডাকুন, আমরা কথা বলবো। না 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 না, এ চুড়ি আমার দুর্গার নয়। আপনাকে কেউ মিথ্যে বলেছে। এই গ্রামে কি শুধু আমার মেয়েই সবুজ চুড়ি পরে? বাকি কেউ পরে না? আপনি শুধু শুধু আমার মেয়েটাকে। আরে বাবা, চিন্তার কিছু নেই, আমি কিছু করব না, শুধু কয়েকটা প্রশ্ন করব, তারপর চলে যাব। ও কিছু করেনি, আমার মেয়ে নির্দোষ। মানসিক অবস্থাটা এখন ভালো নয়, আপনি দয়া করে। হঠাৎই শব্দ করে দরজাটা খুলে গেল। ধীরে ধীরে বেরিয়ে এলো দুর্গা। এলোমেলো চুল, চোখ দুটো লাল, মুখে কেমন একটা ভয়ঙ্কর অভিব্যক্তি। সবুজ চুড়ি আমার খুব প্রিয়, এনেছো? আমার চুড়িগুলো এনেছো? দুর্গা, কি বলছিস তুই? চুপ কর, চুপ কর বলছি। দুর্গা, এই চুড়িগুলো কি তোমার? ভালো করে দেখে বলো তো, এই ভাঙা চুড়িগুলো কি তোমার? মৃদু হাসি দুর্গার মুখে, চোখ দুটো স্থির, চোখের পাতা পড়ছে না। হাসি মুখেও বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আমারই তো। ভেঙে গেছে? হতেই পারে, খুন করার সময় তো কত জিনিসপত্রই ভাঙা, তাই না ইন্সপেক্টর? হাওয়ার মতো ঘরে ঢুকে যায় দুর্গা, বন্ধ করে দেয় দরজা। অবাক চোখে তাকিয়ে রইলেন মিস্টার রায়। মনে মনে বললেন, খুন? কি বলতে চাইছে কি মেয়েটা? দুর্গা খুন করেছে? থানার বড়বাবু ম্যাডাম সুচিস্মিতাকে খানিকটা ঘাবড়ে গিয়ে ফোন করলেন ইন্সপেক্টর রায় এবং সবিস্তারে জানালেন গোটা ঘটনাটা। আপনি কি কিছু সন্দেহ করছেন ইন্সপেক্টর? তাহলে তো মেয়েটাকে অ্যারেস্ট করতে হবে। না 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 ম্যাডাম, এটা স্বাভাবিক ঘটনা নয়, কিছু একটা ভৌতিক ব্যাপার জড়িয়ে রয়েছে এর সঙ্গে।
গ্রামের লোকেরাও বলছিল কিছু একটা অস্বাভাবিক শব্দ ওনারা শুনতে পান, কারোর একটা কান্নার আওয়াজ যেন। সুপার ন্যাচারাল পাওয়ার, এসব আপনি বিশ্বাস করেন? ম্যাডাম, এই গ্রামে এর আগে রিমি ছাড়াও আরও বেশ কিছু মেয়ে, এই রাজু নামে যে ছেলেটার গ্যাং, তাদের দ্বারা ইভটিজিংয়ের শিকার। আর তাছাড়া অনেক মেয়েরাই কিন্তু এর আগে নিখোঁজও হয়ে গেছে, তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। আমার মনে হচ্ছে এই সুপার ন্যাচারাল পাওয়ার এই দুর্গা মেয়েটিকে দিয়ে কিছু একটা করিয়ে নিচ্ছে না তো? তাহলে ফলো করুন মেয়েটাকে, সব খবর দেবেন আমাকে, আর যদি বোঝেন তাহলে কিন্তু অ্যারেস্ট করবেন, বাকিটা আমরা বুঝে নেব। ওকে ম্যাডাম। সেদিন রাত থেকেই প্রায় ছায়ার মতো ফলো করতে থাকে দুর্গাকে ইন্সপেক্টর রায়। রাতের বেলা ওদের বাড়ির ঠিক উল্টো দিকের গাছটার নিচেই গায়ে চাদর জড়িয়ে চুপ করে বসে থাকেন মিস্টার রায়। রাত প্রায় 2টো, চতুর্দিক নিস্তব্ধ। হঠাৎ দুর্গাদের বাড়ির দরজা খুলে যায়। একটা লাল শাড়ি পরে মাথায় কাপড় জড়িয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে দুর্গা। হ্যালো ম্যাডাম, দুর্গা। হ্যাঁ, বাড়ির বাইরে বেরোলো এই মাত্র। আমি ওকে ফলো করছি, চোখে চোখে রাখছি একদম। টলমলো পায়ে হাঁটতে হাঁটতে দুর্গা এগিয়ে গেল একটা ছোট বাড়ির দিকে। আশেপাশে না তাকিয়েই দরজায় ধাক্কা দিতে শুরু করলো। ওর ঠিক পিছনে ছায়ার মতো দাঁড়িয়ে রইল ইন্সপেক্টর রায়। রাজুদা, ও রাজুদা, বাড়িতে আছো? রাজুদা। এ কি দুর্গা, তুমি এত রাতে এখানে? হ্যাঁ তো, আসলে তোমাকে কটা কথা বলার ছিল। আমার সঙ্গে ওই পুকুর পাড়টায় যাবে? হ্যাঁ, নিশ্চয়ই যাব। দাঁড়াও, জামাটা পরে আসি। এসো এসো, আমার পিছন পিছন এসো এসো। রাজু আর দুর্গাকে একসাথে পুকুর পাড়ের দিকে এগিয়ে যেতে দেখে ওদের ছায়ার মতো ফলো করলেন ইন্সপেক্টর রায়। তুই কোথায় নিয়ে এলি আমায় দুর্গা? এখানে তো দুর্গা, কোথায় গেলি দুর্গা? হঠাৎ আশেপাশে চারিদিকে কোথাও দুর্গাকে দেখতে পেল না রাজু। তারপর চোখ পড়ল সোজা পুকুরের মাঝ বরাবর। হঠাৎ দুর্গাকে সেখানে দেখে চমকে উঠল রাজু। দুর্গা, তুই জলের ওপরে দাঁড়িয়ে আছিস কি করে? তোর কাঁধে ওটাকে? নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছেন না ইন্সপেক্টর রায়। বিস্ফারিত চোখে তাকিয়ে রইলেন সেদিকে। ভালো করে দেখ রাজু, দেখ আমি কে। রিমি, তুই তো মরে গেছিস। চারিদিক থেকে আকাশ বাতাস কাঁপানো হাসিটা ভেসে এলো পুকুরের মাঝ মধ্যিখান থেকে। ওদিকে এগোতে চেয়েও এগোতে পারলেন না মিস্টার রায়। ওর পা যেন কোনো অদৃশ্য শক্তি মাটির সঙ্গে আঁকড়ে রেখেছে। না 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 না, আমি কিছু করিনি। আমি কিছু করিনি। আমি পালাচ্ছিস কেন? আমার কাছে আসবি না? তুই না বলেছিলি সব ছেড়ে আমার সঙ্গে জীবন কাটাবে? আজ তোর মুখে এই ভাষা কেন? পালাচ্ছিস কেন? আমি ভুল করেছি রে রিমি, আমি ভুল করেছি।
আমি 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 তোকে ঠকাতে চাইনি, আমি তোকে ঠকাতে চাইনি। আমি 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 ভয় পেয়ে গেছিলাম। ভয়? যে মেয়ে তোকে বিশ্বাস করে সব ছেড়ে এলো, তাকে তাকে এখানে এনে তুলে দিলি জানোয়ারদের হাতে। তুই তুই কি ভাবিস মেয়েদের বিশ্বাস ভাঙলে কতটা অভিশাপ লাগে জানিস? আজ তুইও সেই পাপের চালে ডুবে পড়বি। এই পুকুরে ডুবিয়ে মারবো তোকে, তবে তবে আমি বিচার পাবো। রিমি, আমি তোকে ভালোবাসতাম রে। আমি আমি ভুল করেছিলাম। আমাকে আমাকে একবার মাফ করে দে। একবার একবার আমি আমি পাপ করেছি, আমি পাপ করেছি। আমাকে একবার খালি মাফ করে দে। মাপ? তুই আমাকে ভাগে দিয়েছিস, বিশ্বাস ভেঙেছিস। তোর জন্য আমি ওখানে মরে গেলাম, শান্তি না পেয়ে ঘুরে বেড়ালাম এই গ্রামে। আজ তোর মৃত্যুতেই আমার মুক্তি। মজা করতে চেয়েছিলিস দুর্গার সঙ্গেও, রাজু। সেই মজার দাম দিতে হবে তোকে। না 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 না, কেউ আছো? কে আছে? বাঁচাও, বাঁচাও আমাকে। আমি আর কোনোদিন এমন করব না, কোনোদিন করব না। আমি মরতে চাই না, আমি মরতে চাই না। কিন্তু মরতে তো হবে, ঠিক যেমন ভাবে বিশু, মোহন, বিকাশকে মেরেছিলাম। গলায় ফাঁস দিয়ে মশালে ঝুলিয়ে দিয়েছিলাম। যে মুখে দুঃখার নামে নোংরা কথা বলেছিল, সেই জিভ টেনে ছিঁড়ে ফেলেছিলাম। রক্ত, কি সুন্দর লাল রক্ত, মন জুড়িয়ে গিয়েছিল। তোমরা খুন করেছো ওদের? না 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 না, এসব হতে পারে না। আমাকে ছেড়ে দাও, আমাকে আমাকে ছেড়ে দাও। ভয় করছে? দেখ, জলে ডুবে আমার গায়ের রংটা ফ্যাকাশে হয়ে গেছে, আরো ফর্সা হয়ে গেছি। দেখ, আমার দিকে তাকিয়ে দেখ, দেখ না। আমি তাকাতে পারছি না, আমি তাকাতে পারছি না। তুমি সরে যাও, তুমি সরে যাও আমার সামনে থেকে। গ্রামের মেয়েদের সর্বনাশ করার সময় মনে ছিল না? তোকে আমি এক্ষুনি শেষ করবো। আমাকে করে দে। চোখের সামনে তাকিয়ে তাকিয়ে সবটা দেখলেন ইন্সপেক্টর রায়। একটা মানুষকে তিল তিল করে মরতে দেখলেন ইন্সপেক্টর রায়, কিন্তু কিচ্ছু করতে পারলেন না। বলা ভালো, কিছু করতে চাইলেন না, কারণ বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। যে দোষী, যে অপরাধীরা মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়াচ্ছিল সমাজের আনাচে কানাচে, তাদের শায়েস্তা করার জন্য মৃত রিমির অশরীরী আত্মাদের ফিরে আসাটা খুব দরকার। এমনই পবিত্র দুর্গার সাহায্যে তারা ধ্বংস করবে সমাজের এই নোংরা কীটগুলোকে। সেই আশাতেই আবার থানায় ফিরে গেলেন ইন্সপেক্টর রায়। মৃত্যুগুলো রয়ে গেল আজও রহস্যে মোড়া, কিন্তু শাস্তি পেল দোষীরা, আর নিঃশর্ত মুক্তি পেল দুর্গা, সঙ্গে মৃত রিমিও। আজ মায়ের সঙ্গে শহরে ফিরে যাচ্ছে দুর্গা। দৌড়ে ওদের বিদায় জানাতে এলো শ্যামলী। ফিরে যাচ্ছে দুর্গা আবার একটা নতুন পবিত্র শান্তিময় জীবনে। কি গো, চলে যাচ্ছ? আবার আসবে তো? আসবো তো শ্যামলীদি, আবার ফিরে আসবো। তখন কিন্তু তোমার হাঁসের ছানাগুলোকে নিয়ে আমায় খেলতে দিতে হবে বলে দিলাম। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই খেলবে। সাবধানে যেও। হ্যাঁ, দুর্গা দুর্গা। আজকের গল্প দুর্গা এলো এ পর্যন্তই। গল্পের লেখিকা অন্তরা হাজরা, আর গল্প পাঠে আপনাদের বন্ধু অন্তরার সঙ্গে ছিলাম
আমি প্রীতম। আজকের গল্পের অন্যান্য চরিত্রে যারা অভিনয় করেছেন তারা হলেন অন্তরা, অংশুমান, চৈতালি, শর্মিষ্ঠা, শুক্লা এবং আমি প্রীতম। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে চটপট একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর তার সঙ্গে যদি আপনি চ্যানেলে নতুন হন অবশ্যই নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে সাবস্ক্রিপশন বাটনটা কিন্তু প্রেস করে রাখবেন। মনে আছে তো আমাদের এই নতুন ভালোবাসার মরশুম প্রেজেন্টস ভূত চর্চায় প্রতি শনিবার রাত্রি 11টায় একটা করে ভূতের গল্প আপলোড হয়। এবার চলে আসি গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায়। তারা হলেন মোহিনী ভট্টাচার্য, স্নেহা দাস, ইন্দ্রাণী আড্ডি, সৃজা ভট্টাচার্য, স্বপ্না হোসেন, মাম্পি সর্দার, রচনা সামন্ত, নিয়তি, সৌমদীপ দাস, ঈশানী ঘোষ সহ অনেকেই। এবার চলে আসবো আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন হল, ইন্সপেক্টর রয় তার থানার বড়বাবু যে ম্যাডামকে ফোন করেছিলেন সেই ম্যাডামের নাম কি? যদি জানা থাকে সঠিক উত্তর তাহলে চটপট মোবাইল ফোনটা নিন আর টাইপ করুন কমেন্ট বক্সে। কথা দিচ্ছি প্রতি পর্বের মতো আগামী পর্বেও প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি নিজে। আজ তবে এ পর্যন্তই। কথা হচ্ছে আগামী শনিবার ঠিক রাত্রি 11টায়। তাহলে বিদায় জানানোর আগে আরও একবার বলে রাখি, সঙ্গে থাকুন ভালোবাসার মরশুমের এবং ভূত চর্চার।